অনেকদিন ধরে জ্বরে ভুগছেন। ডেঙ্গু, ম্যালেরিয়া বিভিন্ন রকম পরীক্ষা-নিরীক্ষা করেছেন, বিভিন্ন ডাক্তারবাবু চেঞ্জ করেছেন, বিভিন্ন ঘরোয়া উপায় অবলম্বন করেছেন, তাও জ্বর কমছে না। তখন আপনাদের পাড়ার ডাক্তারবাবুর কাছে গেলেন, ডাক্তারবাবু বললেন, "দেখো তো বাবা, টাইফয়েডটা একবার টেস্ট করে টাইফয়েড হয়েছে কিনা?" তিনি কিছু ব্লাড টেস্ট দিলেন। দেখা গেল আপনার টাইফয়েড পজিটিভ। এই টাইফয়েড অনেক কারণে বিভিন্ন লোকের মধ্যে এটা সম্বন্ধে ধারণা কম। আজকে টাইফয়েড নিয়ে আমরা আলোচনা করব। টাইফয়েডটা কি, লক্ষণ কি, কিভাবে হয়, কিভাবে তার ডায়াগনোসিস করা হয় এবং তার চিকিৎসা পদ্ধতি কি, এবং টাইফয়েড হলে তার ডায়েট কি হবে, এই সব ব্যাপারে একটা আলোচনা আজকে আমাদের এই ভিডিওতে। নমস্কার, আমার নাম ডক্টর এস এম মল্লিক। আমি একজন ফিজিশিয়ান। আজকে আমরা টাইফয়েড নিয়ে বিস্তারিত আলোচনা করব। টাইফয়েড একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। সালমোনেলা টাইফি, সালমোনেলা প্যারাটাইফি বলে ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া সালমোনেলা গ্রুপ, এই ব্যাকটেরিয়া দিয়ে টাইফয়েডটা হয়। এই ব্যাকটেরিয়াটা এই টাইফয়েডের কারণ। একে এন্টেরিক ফিভারও অনেকে বলে। অনেক দিন ধরে জ্বর, হাই গ্রেড ফিভার, অন্য কোনো সিমটম নেই, শুধু জ্বর আসছে। খাওয়া দাওয়াতেও বেশিরভাগ ক্ষেত্রে কিছু পরিবর্তন হয় না। জ্বরে যেরকম একটু লোকে কম খায় সেরকম একটু কম খাচ্ছে, গায়ে কোনো র্যাশ নেই, কাঁপিয়ে জ্বর আসছে না। কিন্তু যখন জ্বর আসছে মোটামুটি 2.5-3 ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি জ্বর চলে আসছে, তখন তো এটা চিন্তার বিষয়। ডাক্তারবাবুর কাছে গেলেন, ডাক্তারবাবু কিছু নর্মাল পরীক্ষার সঙ্গে কিছু টাইফয়েডের পরীক্ষা করতে দিলেন, সেটা টাইফয়েড ডায়াগনোসিস হলো। এই টাইফয়েডের লক্ষণ কি? টাইফয়েডের 1 নম্বর লক্ষণ হচ্ছে আপনার জ্বর আসবে এবং সেটা হাই গ্রেড ফিভার। এরকম ঘুষঘুষে জ্বর না, এই যে 99, 100 এরকম জ্বর না, বেশ ভালো মাত্রায় জ্বর আসবে টাইফয়েডে। কখনো কখনো টাইফয়েডে গায়ে র্যাশ আসতে পারে। আমরা ভুল করতে পারি যে অন্য কোনো অসুখে জ্বর হয়েছে কিনা। এবং যদি কোনো কারণে সিভিয়ার হয় তখন নেক মাসল স্প্যাজম হয়, যেটাকে মেনিনজিজম বলে, এবং ব্রেন অ্যাফেক্টেড হয়। অনেক সময় টাইফয়েডের জন্য জন্ডিসও হতে পারে, কিন্তু সেটা খুব রেয়ার। সেটা সংখ্যা খুব কম এবং সেটা অতটা কমন নয়। টাইফয়েড ডায়াগনোসিস কিভাবে করা হয়? টাইফয়েড ডাক্তারবাবুর কাছে জ্বর কমছে না, 3 দিন পরে দেখলেন যে জ্বর কমছে না, ডাক্তারবাবুর কাছে গেলেন, ব্লাড টেস্ট করতে দিলেন, সেটাতে টাইফয়েড ডায়াগনোসিস হলো। দুটো ব্লাড টেস্ট খুব কমন। একটা হচ্ছে টাইফি.আইজিএম, যেটা 3 থেকে 4 দিনের মাথায় পজিটিভ আসতে আরম্ভ করে দেয়। আর একটা উইডাল টেস্ট, সেটা 7 দিনের পরে দেখা হয়। উইডাল টেস্টটা খুব নন স্পেসিফিক টেস্ট আর কি। ওতে অনেকগুলো প্যারামিটার থাকে এবং কোনোটা পজিটিভ কোনোটা নেগেটিভ, তো পেশেন্টরা বুঝতে পারেন না। এবং আজকাল এটাকে খুব ইম্পর্টেন্স দেওয়া হয় না, কারণ আরও ভালো পদ্ধতি চলে এসছে। ওই টাইফয়েড আইজিএম অ্যান্টিবডি টেস্ট করে দেখা হয় এবং সেটা ডায়াগনস্টিক টেস্ট আর কি। ব্লাড কালচার করে যদি সালমোনেলা গ্রোথ পাওয়া যায় আরও ভালো। কখনো কোনো স্টুল কালচার করতে হয়, স্টুলের মধ্যেও পাওয়া যেতে পারে, অ্যান্টিজেনও পাওয়া যেতে পারে। চিকিৎসা কি? টাইফয়েড যেহেতু ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগ, এর চিকিৎসা হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিক, এবং ইউজুয়ালি কম্বিনেশন অফ অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। সেফালোস্পোরিন, তার সঙ্গে ফ্লুরোকুইনোলোল গ্রুপস বা ম্যাক্রোলিডি অ্যান্টিবায়োটিকের কম্বিনেশন দেওয়া হয়। কখনো কখনো ড্রাগ রেজিস্ট্যান্ট টাইফয়েড হয়, তখন আমাদের ইন্টারভেনাস অ্যান্টিবায়োটিক দিতে হয়, আরও হায়ার গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক, সেটা হসপিটালে ভর্তি করে করা হয়। এই টাইফয়েড হলে আমাদের খাবারে কি চেঞ্জেস হবে বা কি খাবার খাবো সেটা নিয়ে অনেকে জিজ্ঞেস করেন। প্রথমে আমি বলি যে জ্বর হলে আমাদের যে বডিতে একটা ডিহাইড্রেশন তৈরি হয়, সেই ডিহাইড্রেশন কমব্যাট করার জন্য বা সেটা কাটানোর জন্য, জলশূন্যতা, এটা কাটানোর জন্য আমাদের জল বেশি করে পান করতে হয় এবং এমন খাবার দাবার খেতে হয় যাতে জলের ভাগটা বেশি আছে। সেটা স্যুপ হতে পারে, ব্রথ হতে পারে, স্টু হতে পারে, বিভিন্ন প্রকার ঝোল জাতীয়, ডাল জাতীয় জিনিস হতে পারে, এমনি নর্মাল ডাবের জল, ফলের রস, এগুলোও খেতে পারি। কিন্তু খিদেটা একটু টাইফয়েডে কম থাকে এবং কারো কারো লিভার অ্যাফেক্টেড হওয়ার জন্য গা বমি, নসিয়া, ভমিটিং এগুলো হয়। তখন আরও তেল মশলা, আরও যে খাবারগুলোতে কম সেগুলো আমাদের ট্রাই করতে হবে। পেশেন্টদের বলা হয় যতটা সম্ভব সুষম খাবার, বাড়ির খাবার খাওয়া, এবং যতটা লাইট ফুড, বেশি তৈলাক্ত না, বেশি মশলাযুক্ত খাবার না, এরকম খাবার খেতে বলা হয়। যদি কোনো কারণে
দেখা যায় যে পেশেন্ট কনস্ট্যান্ট বমি করছে, খাবার রাখতে পারছে না পেটের মধ্যে, তখন তার হসপিটালাইজেশনের ব্যবস্থা করে চিকিৎসার ব্যবস্থা করতে হয়। বা খুব হাই গ্রেড ফিভার, কিছুতেই প্যারাসিটামলের রিমিশন হচ্ছে না, অ্যান্টিবায়োটিক শুরু হচ্ছে, তখন হসপিটালাইজ করতে হয়। আর টাইফয়েডে হসপিটালাইজ করতে হয় যদি টাইফয়েড থেকে অন্য কোনো কমপ্লিকেশন হয়, সেটা মেনিনজিজম বা মেনিনজাইটিস হতে পারে। এখন এই টাইফয়েডের যদি জটিলতা আপনাকে বলতে হয়, টাইফয়েডের জটিলতা হচ্ছে অনেক ক্ষেত্রে সেটা মেনিনজাইটিস হয়, সেটা খুব আনকমন নয়। আর রেয়ার কিছু কেসে সাইটোকাইন স্টর্ম হয় বডির মধ্যে, তখন মাল্টি অর্গান ডিসফাংশন হয় বা মাল্টি অর্গান ফেলিওর হয়, তখন এটা একটা মেডিকেল ইমার্জেন্সি। এগুলো বাড়িতে চিকিৎসা করা হয় না, হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা করতে হয়। এটা হচ্ছে টাইফয়েডের জটিলতা। এবার কতগুলো খুব ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, সেগুলোর আমি আনসার দিয়ে দিই। প্রথম কথা, টাইফয়েড কি ছোঁয়াচে? টাইফয়েড হচ্ছে ফিকো ওরাল রুট দিয়ে যায় বডিতে, খাবার থেকে বা জল থেকে টাইফয়েড যায়। যখন যার টাইফয়েড হয়েছে তার স্টুলেও টাইফয়েডের ব্যাকটেরিয়া বেরোবে, সুতরাং হাইজিনটা ভালো করে মেনটেন করতে হবে, নাহলে বাড়ির লোকজন অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে। 2 নম্বর হচ্ছে টাইফয়েড রোগীর যারা সেবা শুশ্রূষা করছেন তারা ভালো করে হাত ধুয়ে নেবেন, এবং টাইফয়েড রোগী যে থালা বা বাসনে খাবার দাবার খাচ্ছেন সেগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। আর 3 নম্বর হচ্ছে বাইরের খাবার সেই সময়ে খাবেন না, বা বাইরে থেকে খাবার এনে খাবেন না। সেই খাবারগুলো আরও বেশি অন্য জার্ম থাকতে পারে, টাইফয়েডটাকে আরও কমপ্লিকেট করে দিতে পারে। এই জিনিসগুলো আমি এমনি আপনাদের বলে রাখছি, যাতে অনেক প্রশ্নের পেশেন্টরা আমাদের জিজ্ঞেস করেন, তার প্রশ্নগুলোর উত্তর আমাদের দিতে হয়, তো তাই। 2 নম্বর, টাইফয়েড রোগীর চিকিৎসা কি বাড়িতে সম্ভব? হ্যাঁ, টাইফয়েড রোগীর চিকিৎসা বাড়িতে সম্ভব। বেশিরভাগ ক্ষেত্রেই অলমোস্ট 90% কেস বাড়িতেই ট্রিটমেন্ট হয়ে সেরে যায়, তার জন্য হসপিটালাইজেশনের প্রয়োজন হয় না। 3 নম্বর, টাইফয়েড হলে ডায়েটারি কি চেঞ্জ হয়? টাইফয়েড হলে কোনো ডায়েটারি চেঞ্জ করার দরকার নেই, নর্মাল হোম ফুড খেতে হবে, ফল মাছ মাংসও খেতে পারে, কোনো প্রবলেম নেই, তবে তেল মশলাযুক্ত খাবার কম খেতে বলি। 4 নম্বর, চান করতে পারবে কিনা টাইফয়েড হলে? নিশ্চয়ই চান করতে পারবে। স্নান করলে মন স্বাস্থ্য দুটোই ভালো থাকে, এটা পরিষ্কার পরিচ্ছন্নতার একটা নিজের মধ্যে একটা গুড সেন্স হয়। সেই জন্য টাইফয়েড হলে যে চান করতে পারবে না তা নয়, গরম জলে চান করতে পারবে, দিনে একবার চান করা উচিত। টাইফয়েড হলে ভাত বা রুটি খেতে পারবে কিনা? নিশ্চয়ই খেতে পারবেন। টাইফয়েড হলে ভাত, রুটি, মাছ মাংস, ফল মূল আপনার যা মনে হয় তাই খাবেন। টাইফয়েড হলে যদি ডায়াবেটিস রোগীরা কেউ যদি থাকেন, কারো যদি টাইফয়েড হয়, তাহলে সুগার সার্চ করতে পারে, সুগার লেভেলটা বাড়িতে কনস্ট্যান্ট মনিটর করতে হয়। তবে সে সময় খাবার রুচিটা যদি কমে যায়, খাবারের অত বাদ বিচার না করে আপনার যেটা খেতে ভালো লাগছে খান। ডায়াবেটিসের লেভেল একটু, সুগারের লেভেল ওপর নিচে হলে সেটা আপনার ডাক্তারবাবু ম্যানেজ করে নেবেন। অনেকে জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু টাইফয়েড হয়েছে কতদিন বিশ্রাম নেব? আইডিয়ালি 7 থেকে 10 দিন বিশ্রাম নেওয়া দরকার, মানে সেটা নিলে শরীর তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এবং আপনার জ্বর হলে আমি এমনিতেই বিশ্রাম নিতে বলি। কারো যদি দুর্বলতা থাকে তিনি 2 থেকে 3 সপ্তাহ বিশ্রাম নিতে পারেন। অনেকে জিজ্ঞেস করেন, ও টাইফয়েড হয়েছে, দুর্বলতা কিভাবে কাটবে? টাইফয়েডের দুর্বলতা কাটানোর জন্য কোনো ভিটামিন বা ওইসব বড়ি খেয়ে আপনার দুর্বলতা কাটবে না। আর টাইফয়েডের দুর্বলতা কাটতে গেলে প্রথমে টাইফয়েড থেকে আপনাকে সেরে উঠতে হবে, তার জন্য ডাক্তারবাবু যা চিকিৎসা করছেন, অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, সেটা কোর্স কমপ্লিট করতে হবে, সুষম খাবার খেতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে, তামাক জাতীয় দ্রব্য, অ্যালকোহল একদম সে সময় টাচ না করা ভালো বা একদম সেবন না করা ভালো, এবং সর্বোপরি একটু বিশ্রাম যে নিচ্ছেন ঠিক আছে, একটু হাঁটাহাঁটির মধ্যে থাকবেন। যখন টাইফয়েড থেকে আপনি সেরে উঠছেন, এই সময় দুর্বলতা ম্যাক্সিমাম থাকে, আপনি ওই সময় একটু হাঁটাহাঁটি করুন, একটু এক্সারসাইজ করুন, তাতে আপনার দুর্বলতা কাটবে। যদি জ্বর আপনার কমছে না, মনে করছেন যে জ্বর হয়েছে, আপনি নিজে বুঝছেন যে ভাইরাল ফিভার হয়েছে, বা নিজে সন্দেহ করছেন একটা ভাইরাল ফিভার হয়েছে, কিন্তু আপনার জ্বর কমছে না, তাহলে আপনার কোনো একজন ডাক্তারবাবুর কাছে অবশ্যই যাওয়া উচিত, তার পরামর্শ নেওয়া উচিত। অনেক সময় হতে পারে যেটা আপনার টাইফয়েডের জ্বর, তার জন্য ব্লাড টেস্ট করতে হবে, ব্লাড টেস্ট করে কনফার্ম করতে হবে, এবং দরকার পড়লে অ্যান্টিবায়োটিক খেতে হবে যদি আপনার টাইফয়েড পজিটিভ আসে। সুতরাং যে কোনো জ্বর 3 দিনের বেশি হয়ে গেলে সেটা বাড়িতে ফেলে রেখে অবহেলা করা যাবে না, কোনো ডাক্তারবাবুর কাছে যেতে হবে, বা কোনো হসপিটালের এমার্জেন্সিতে গিয়ে আপনাকে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করতে হবে। নমস্কার।